দেশ জুড়ে গ্যাস সংকট, ব্যাহত শিল্প উৎপাদন, বন্ধ প্রায় রান্নাবান্না। হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা, বিজিবি মোতায়েন। এবং এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। কাটছেই না গ্যাসের সংকট, বাসাবাড়ির রান্না থেকে পরিবহন খাত ও শিল্প কলকারখানায় পড়েছে গ্যাস সংকটের প্রভাব। সারা দেশের মতো চট্টগ্রামে গ্যাসের সরবরাহ আরও কমেছে, যার প্রভাবে ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রামের গ্যাস নির্ভর শিল্প কারখানাগুলো। চট্টগ্রামের অধিকাংশ সিএনজি পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সামান্য গ্যাস পাচ্ছেন চালকরা। ধামরাইয়ে গ্যাস সংকটের সবচেয়ে বেশি ভোগান্তি দেখা দিয়েছে বাসাবাড়ির রান্নার কাজে। বাধ্য হয়ে রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ও মাটির চুলা ব্যবহার করছেন অনেকে। বাড়তি খরচ বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সাভারে জ্বালানি গ্যাস সংকটে ভুগছে পরিবহন ও শিল্প খাত। পাম্পের দীর্ঘ লাইনে গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও গ্যাসের দেখা মিলছে না। সারা দেশের মতো চট্টগ্রামের গ্যাস সরবরাহ পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অধিকাংশ সিএনজি পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সামান্য গ্যাস পাচ্ছেন চালকরা। কদমতলী সিএনজি পাম্প থেকে আরও বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামের সিএনজি পাম্পগুলো নয়, অধিকাংশ যে সিএনজি চালিত যে বাহনগুলো রয়েছে সেখানে গত এক সপ্তাহ থেকে গ্যাসের প্রেশার কমে যাওয়ায় ভোগান্তির শীর্ষে গিয়ে উঠেছে। অর্থাৎ সিএনজি যারা চালায় তারা যেহেতু ভাড়া চালায়, তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মালিকের যে একটা ইনকাম রয়েছে সেই ইনকামে তারা কোনোভাবে মালিক কম নিচ্ছে না, কিন্তু এই সিএনজিতে যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা থেকে ওনারা যে পরিমাণ গ্যাস পায় সেই গ্যাস দিয়ে ওনাদের ইনকাম ওনারা উঠাতে পারেন। অর্থাৎ একদিনে দুইবার গ্যাস দিতে হয়, দুইবার গ্যাসের দিকে যে ভোগান্তি, এটি গত এক সপ্তাহ যাবৎ প্রচুর ভোগান্তি হচ্ছে এবং সেদিন কথাই আমাদের জানানো হয়েছে। তো সব মিলে আসলে গ্যাসের প্রেশার কমে গিয়েছে, সেদিনের তথ্য আমরা পেয়েছি। সেই গ্যাসের প্রেশার কারণে কমে যাওয়ার কারণে অনেকগুলো সিএনজি পাম্পে অনেক পাম্প বন্ধ রয়েছে, আর যেগুলো সচল রয়েছে সেখানে কম গ্যাস ঢুকছে। সে ধরনের অবস্থা চট্টগ্রামের বিভিন্ন সিএনজি পাম্পে কিন্তু এই অবস্থা বিরাজ করছে। তো আপাতত গ্যাস সংকট নিয়ে সিএনজি পাম্পে যে ভোগান্তি, আমার কাছে চট্টগ্রামের কদমতলী মোড় থেকে এই সিএনজির ভোগান্তি নিয়ে এতটুকুই রয়েছে। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট ও নিম্নচাপ। এর প্রভাব পড়েছে আবাসিক, শিল্প এবং পরিবহন সব খাতেই। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি অফিসের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আমরা জানি যে সারা দেশে আসলে গ্যাস সংকট এবং যে ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে, এটার আসলে এই জন্য কি করণীয় আছে এবং এটার কোনো সমাধান পেয়েছি কিনা, বা সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলেছেন, আসলে জাতীয় গ্রিডে কিন্তু গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণে কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে এবং আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আরো প্রায় এক সপ্তাহ এই সংকটটা থাকবে। এলএনজি সংকটটা কমলে কিন্তু এই গ্যাস সংকটটা কমবে। আমি একটু তথ্য দিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু প্রায় 24,000 লাইন রয়েছে, গ্যাস লাইন, এবং এর মধ্য থেকেও প্রায় 5 থেকে 7,000 লাইন কিন্তু আছে অবৈধ। এমনিতেই গ্যাসের সংকট, এই অবৈধ গ্যাস লাইনের কারণে কিন্তু সংকট আরো আরো বেড়েছে। আমি একটু কথা বলতে চাই এই গ্যাস এই কোম্পানির সামনেই একজন গ্রাহক। আসলে কি কারণে এই সংকটটা আপনি কি জানেন? ধন্যবাদ এটিএন নিউজকে। আসলে বাখরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানি এখন জনভোগান্তি একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সকাল 10টা 11টায় গ্যাস যা, রাত 11টায় গ্যাস যা, সকাল 10টায় গ্যাস আছে। এই নিয়ে সেটা ব্রাহ্মণবাড়িয়াবাসীর মধ্যে একটা তীব্র অসন্তোষ বিরাজ করছে। তারা সংকটটা কেন? সংকটটা গ্যাসের চাপ আছে, গ্যাসের উৎপাদনের চাহিদা অপ্রতুল্য, আর কিছু সংখ্যক কর্মকর্তা এবং কর্মচারীর অসাধু চরিত্রের কারণে তারা অবৈধ গ্যাস সংযোগগুলাকে বিচ্ছিন্ন করে না,
না করে নিয়মিত গ্রাহকদের গ্যাসের ভোগান্তি হচ্ছে। ধন্যবাদ। আসলে তিনি যে কথাটি আমাকে বলেছেন যে আসলে যারা অবৈধ গ্যাস সংযোগ নিচ্ছে তাদের যদি জেল জরিমানার বিধান থাকতো তাহলে হয়তো তারা অবৈধ সংযোগ করে না, এবং এই বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ কিন্তু নিয়মিতই সংযোগ বিচ্ছিন্ন অভিযান করলে দুপুরে অভিযান করলে আবার বিকেল বেলায় কিন্তু আবার সংযোগ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আবাসিক পর্যায়ের গ্যাস সংকটের সর্বশেষ খবর। শিমু। ধন্যবাদ পীযূষ আপনাকে। দর্শক, আমাদের গ্যাস সংকটের সর্বশেষ জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিনিধি পীযূষ কান্তি আচার্য। হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ডক্টর GM সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। গতকাল এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে আজ হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে দলটি। অন্যদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময় ও একই স্থানে সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে। ফলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। তারই প্রেক্ষিতে হবিগঞ্জ পৌর এলাকায় 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল সহ আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলের দিকে শহরের আইন শৃঙ্খলা রক্ষায় 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে হবিগঞ্জ থেকে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান। আলামিন, যেমনটা আমরা শুনছিলাম, দুই পক্ষের সমাবেশ করবার কথা ছিল একটি স্থানে এবং সেখানেই আসলে ঝামেলা হওয়ার একটি আশঙ্কা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি এবং কি জানাবার আছে আমাদের? আসলে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাই নাই। কারণ হচ্ছে 3টায় আসলে এনসিবি এবং বিএনপির কিন্তু যে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত কোনো নেতা কর্মীদেরকে আমরা দেখতে পাইনি। আমরা আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এর একটু সামনে কিন্তু এনসিবির কিন্তু আজকে 3টায় তাদের এই কর্মসূচি বা যে তাদের যে সভা সেটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো এনসিবির কোনো নেতা কর্মীদেরকে দেখতে পাইনি। বিশেষ করে ছাত্র দলেরও আসলে কাউকে আমরা দেখতে পাইনি। এখন পর্যন্ত আসলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে কিন্তু আসলে প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং বিশেষ করে আমরা যদি আপনাকে হবিগঞ্জের বিষয়টাই সারাদিনে আপনাকে বলেছিলাম এটাই, কিন্তু যে 144 ধারা যে সেটি এখনো বর্তমানে চলমান রয়েছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি, তবে এখনো আমরা যতটুকু জানতে পেরেছি যে সমাবেশ কিন্তু উভয় পক্ষ করার সম্ভাবনা রয়েছে। এই ছিল হবিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আলামিন খান। রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে প্রবেশ করে 3 শিক্ষার্থীকে শিবির ও রাকসু নেতারা বেধড়ক মারধর করার প্রতিবাদে আজ ক্যাম্পাসে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গ্রন্থাগারের সামনের সড়কে মানববন্ধন করেন তারা। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু সহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে শিবির ও রাকসু প্রতিনিধিরা। প্রক্টর অফিসে শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এর ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। আগামী 10 দিনের মধ্যে হামলাকারীদের ছাত্রত্ব বাতিল এবং গ্রেপ্তার করে আইন অনুযায়ী বিচারের আওতায় আনার দাবি জানান তারা। যারা এখানে হামলা করেছে তাদেরকে ছাত্রত্ব বাতিল করতে হবে এবং দ্রুত আইন অনুযায়ী গ্রেপ্তার করে ব্যবস্থা নিতে হবে। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শিক্ষার্থীদের নাই যে দাবিটা, সেই দাবিটা মেনে এই অনতিবিলম্বে এই জঙ্গি সালাউদ্দিন আম্মারকে গ্রেপ্তার করা উচিত এবং বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তার শাস্তি নিশ্চিত করা উচিত। দেশের খবরের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতির পর আরও যা থাকছে। বিপর্যয় কাটিয়ে সুন্দরবনে বাড়ছে বাঘ।
কুষ্টিয়ায় জন্ম নেওয়া জোড়া লাগা শিশুদের আলাদা করতে প্রয়োজন অর্থ সহায়তা। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের সংসদ সদস্য পদ বহাল থাকল। তিনি শপথ নিতে পারবেন বলে হাইকোর্টের দেয়া রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ এই আদেশ দেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় ওই আসনের জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনকে লিভ টু আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত। সরওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন জানিয়ে গত 9 জুলাই রায় দেন হাইকোর্ট বেঞ্চ। রায়ে সরওয়ারের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়। হাইকোর্টের রায়ের পর সরওয়ারকে বিজয়ী ঘোষণা করে সেদিনই গ্যাজেট প্রকাশ করে ইসি। ওই দিন সন্ধ্যায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন সরওয়ার আলমগীর। তখন পর্যন্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী নুরুল আমিন 12 জুলাই আপিল বিভাগে আবেদন করেন। জনাব সরওয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন। সেটি অব্যাহত থাকবে। তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। বান্দরবানের দুর্গম এলাকায় বেড়েছে হামাক্রান্ত রোগী। রোগ নিয়ন্ত্রণে জরুরি বৈঠক হয়েছে। বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে আরো বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মিনারুল হক। বান্দরবানে ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই এখন দুর্গম এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানসির যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে ম্রো সম্প্রদায়, ত্রিপুরা সম্প্রদায়, খুমি সম্প্রদায় সহ বোম সম্প্রদায় বিভিন্ন এলাকায় যে শিশুদের মধ্যে হামরোগ ছড়িয়ে পড়েছে। এবং সেই সাথে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে বান্দরবান সদর হাসপাতাল, সেখানে হামের রোগীদের 40 জন হাম রোগী ভর্তি রয়েছেন এবং শয্যা সংকুলন না হওয়ায় তারা এখন ফ্লোরের মধ্যে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা। এবং ইতিমধ্যে বান্দরবানে হাম রোগে একই পরিবারের 2 শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে এবং সেই সাথে 40 জন শিশু আক্রান্ত হয়েছে হাম রোগে। আমরা একটু আগেই যেটি জেনেছি সেটা হলো স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, জেলা পরিষদ, সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জরুরি একটি বৈঠক করে যে হাম রোগ মোকাবেলায় যেমন মেডিকেল টিম গঠন করা হয়েছে, সেই সাথে 7 উপজেলায় যে অ্যাম্বুলেন্স সুবিধাগুলো রয়েছে সেগুলো মেরামতের ব্যবস্থা করা হয়েছে। গত 3-4 মাস আগে আমরা যেটি দেখেছি বান্দরবানের বিভিন্ন জায়গায় হামরোগ ছড়িয়ে পড়েছিল এবং এই বন্যার পরবর্তীতেই কিন্তু বান্দরবানের একেবারেই দুর্গম এলাকাগুলো রয়েছে যেখানে চিকিৎসা সেবা পৌঁছায় না, সেখানে প্রচুর হাম রোগীদের হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং তারা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবা না পেয়ে তারা এখন বান্দরবান সদর হাসপাতালে তারা এখানে এসেছেন। এবং একটি বিষয়ে আমাদেরকে যেটি জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তানজামুল হুসাইন এবং সিভিল সার্জন রয়েছেন তিনি যেটি জানিয়েছেন যে বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে হামরোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে জরুরিভাবে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং সেই সাথে রোগীরা যাতে চিকিৎসা পায় এবং চট্টগ্রাম গিয়ে যাতে চিকিৎসা সেবা নিতে পারে সেই ধরনের সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমাদেরকে এটি জানিয়েছেন। এটি ছিল আমার হামরোগের বান্দরবানের সর্বশেষ তথ্য। পার্বত্য রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হচ্ছে। সকালে রাজবন বিহার প্রাঙ্গণে সমবেত হন হাজারো পুণ্যার্থী। দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের সূচনায় বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘ দান এবং অষ্টপরিষ্কার দান সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে সমবেত পুণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এ সময় তিনি বিশ্বশান্তি, জগতের সকল প্রাণীর সুখ সমৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি কামনায় বিশেষ বাণী প্রদান করেন। এছাড়া এই তিথিতেই বৌদ্ধ ভিক্ষুদের 3 মাসব্যাপী বর্ষাবাস শুরু হয়।
দেশের সংবাদে আবারও নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সংবাদে। বিশ্ব বাঘ দিবস আজ। এবার সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ, এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে দিবসটি। বন বিভাগ জানিয়েছে সুখবর, 2024 সালের সবশেষ জরিপে দেশে বাঘের সংখ্যা বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সুন্দরবনকে সুরক্ষিত রাখতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের গর্ব, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন, আর সুন্দরবনের প্রধান অলংকার বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। বন্যপ্রাণী সংরক্ষণ আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড লাইফ ফান্ড এবং গ্লোবাল টাইগার ফোরামের তথ্য মতে 1998 সালের গণনায় সারা বিশ্বে বাঘের সংখ্যা ছিল 7,600। 2013-14 সালের জরিপে তা কমে হয় 3,200। একইভাবে সুন্দরবনে 2010 সালের জরিপে 450 বাঘ থাকলেও 3 বছর পরের জরিপে বাঘের সংখ্যা কমে দাঁড়ায় মাত্র 106টিতে। 2018 সালের জরিপ অনুসারে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা 114টি। তবে 2024 সালে সবশেষ বাঘ জরিপে সুন্দরবনের বাঘের সংখ্যা পাওয়া গেছে 125টি। 125টা অ্যাডাল্ট বাঘ পাওয়া গেছে সুন্দরবনে, এর সাথে আরও 19টা বাচ্চা পাওয়া গেছে। তো ওই বাচ্চাগুলো আমরা কাউন্টিংয়ে ওইভাবে আনি না, এই জন্য যে কতগুলো সার্ভাইভ করে না করে। বিশেষজ্ঞদের পরামর্শ, বাঘের আবাসস্থল ও প্রজননের বিপন্ন পরিবেশের উন্নয়ন, চলমান সুরক্ষা কার্যক্রম বজায় রাখা, চোরা শিকারীদের দৌরাত্ম্য বন্ধ এবং সুন্দরবনের পরিবেশ রক্ষা করা গেলে বাঘের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন বিভাগকে একসাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করে এই চোরা শিকারীকে যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে সুন্দরবন অটোমেটিক্যালি ভালো থাকবে এবং সুন্দরবন ভালো থাকা মানে বাঘ ভালো থাকবে, বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে। তবে বিশেষজ্ঞরা বিভিন্ন সংকটের কথা বললেও আশার কথা বলছে বন বিভাগ। বাঘ বৃদ্ধির আভাস দিচ্ছেন কর্মকর্তারা। যখন সাইক্লোন জলোচ্ছ্বাস হয় তখন তারা দেখা যায় যে এটিতে অনেক প্রাণী মারা যায়, বাঘ এবং অনেক হরিণ সিডর আইলাতে মারা গিয়েছে, ভেসে গিয়েছে। তো আমরা বনের মধ্যে কিছু ন্যাচারালি কিছু ফাঁকা জায়গা আছে, ওই রকম কিছু জায়গা সিলেক্ট করে আমরা সেই সব জায়গায় উঁচু টিলা নির্মাণ করেছি। 25টা আপনার ক্রাইম হটস্পট নির্ধারণ করেছি এবং তারা একটা কনসাল্টিং ফার্মের মাধ্যমে এই কাজটি করা হয়েছে। তারা কিছু সুপারিশমালা প্রণয়ন করেছেন, ওই সুপারিশমালা মোতাবেক আমরা আমাদের কার্যক্রম চলমান রেখেছি। বন বিভাগের তথ্য মতে 2001 থেকে 2026 সালের জুন মাস পর্যন্ত সুন্দরবন পূর্ব এবং পশ্চিম বিভাগে 43টি বাঘের মৃত্যু হয়েছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। একটি অন্যরকম সংবাদে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি দেশের খবর। কুষ্টিয়ার দৌলতপুরে জন্ম নিয়েছে জোড়া লাগা যমজ বোন। বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগা তাদের। অস্ত্র পাচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করে স্বাভাবিক জীবনে আনতে প্রয়োজন অনেক অর্থ। দরিদ্র পরিবারটির সেই সামর্থ্য নেই। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী বিলগাথুয়া মধ্যপাড়া গ্রামের নাহিদ হাসানের স্ত্রী সানজিদা ইয়াসমিন মুক্তা গত 4 মে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দেন জোড়ালাগা যমজ কন্যা শিশুর, যাদের নাম রাখা হয়েছে উম্মে জয়নব ও উম্মে কুলসুম। পৃথিবীর আলো দেখার পর থেকে আলাদা কোনো অস্তিত্ব নেই তাদের। বুক থেকে পেট পর্যন্ত জোড়ালাগা দুই বোনের একজন কাঁদলে অন্যজনও কেঁদে ওঠে। একজন সামান্য নড়াচড়া করলে ব্যথায় কুঁকড়ে যায় আরেকজন। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করে স্বাভাবিক জীবনে আনা হয়তো সম্ভব, কিন্তু তার জন্য প্রয়োজন প্রচুর অর্থ। জন্মের 3 মাস পর আবার ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও দোকান কর্মচারী পিতা তা পারছেন না। আপনাদের সকলের কাছে অনুরোধ জানাবো যেন আমার এই বাচ্চার দিকে তাকাই, আমার বাচ্চাটা যেন বেঁচে থাকে এবং তাদের যে চিকিৎসার দরকার চিকিৎসা হওয়ার পরে আমার সন্তান যেন আমার কাছে ফিরে আসে। সকলের কাছে দোয়া চাবো এবং সকলের কাছে আমি অনুরোধ করবো যেন আমার বাচ্চাটাকে হেল্প করে। স্বজন ও প্রতিবেশীদের আবেদন, সরকার ও সমাজের বিত্তবানরা সহায় হলে ফুলের মতো দুটি শিশু পেতে পারে স্বাভাবিক জীবন। অত্যন্ত দরিদ্র মানুষ তারা, এখন এই বাচ্চা যদি আলাদা করতে হয়, ডবল করতে হয়, তাহলে সরকারের সহযোগিতা দরকার।
গরিব মানুষ কিছু খাত পাচ্ছে না, কিছু সাহায্য করলে ভালো হয়। আপাতত সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে সহযোগিতা পেতে পারে অসহায় পরিবারটি। যদি তারা উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করে অথবা কোনো মাধ্যমে আমাদের কাছে সহযোগিতার অনুরোধ করে, তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে আমাদের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারবো। সময় মতো চিকিৎসা নিশ্চিত করা না গেলে অনিশ্চিত হয়ে উঠতে পারে নিষ্পাপ শিশু দুটির জীবন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।